আমার বাবা তার বন্ধুর ছেলের সাথে খুব ছোটবেলায় আমার বিয়ে ঠিক করে রেখেছেন এবং আমি যখন ক্লাস 8-এ উঠবো তখন আমার স্বামীর সাথে আমাকে বিয়ে দেওয়ার কথা তারা ঠিক করে রাখে। আমার শ্বশুরের যে বড় দুটো ছেলে তাদেরকে বাহিরে পাঠিয়েছে পড়াশোনার জন্য, তারা আর কখনোই বাংলাদেশে ফিরে আসে নাই। তারা ওখানে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করে ওখানেই একজন বিয়ে করে ফেলেছে। সেই ভয় আমার শ্বশুর চাচ্ছিল আমার হাজবেন্ড পড়াশোনা করতে যাওয়ার আগে যাতে বিয়ে দিয়ে তারপর তাকে বিদেশ পাঠাবে, যাতে করে বউয়ের টানে সে বাংলাদেশে আসে। আমি যখন ক্লাস 8-এ উঠি তখন তাদের মনে হয়েছে ঠিক আছে এখন ওর বিদেশ যাওয়ার সময়, তাহলে ওদের বিয়েটা এখন দিয়ে দেই। যখন আমার স্বামীকে জানানো হলো যে আমাকে এখন বিয়ে করতে হবে, সে কিছুতেই রাজি না, সে কিছুতেই বিয়ে করবে না। তারপর অনেক কৌশল করে আমার শ্বশুর তার পাসপোর্ট নিয়ে লুকিয়ে রেখেছিল যাতে করে সে বিদেশে না যেতে পারে। আর যদি বিয়ে করো তাহলে তুমি অস্ট্রেলিয়া যেতে পারবা, না হলে যেতে পারবা না। তো বেচারা এভাবেই ফাঁদে পড়ে রাজি হয়েছে যে আমাকে বিয়ে করবে। সে বলল আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করব, আমি বিয়ে করে তাহলে আমাকে অস্ট্রেলিয়া তোমরা পাঠিয়ে দাও। সে তো বিয়ের জন্য রাজি হলো, কিন্তু তার বিয়ের দিন মনে হচ্ছে না সে কিছুতেই বিয়ে করবে না। কিন্তু তাকে তো খুব নজরে রাখা হয়েছিল, সে বাসা থেকে বের হতে পারবে না। তারপর কোনো দিশেহারা না পেয়ে বেচারা তখন ওয়াশরুমে গিয়ে লুকিয়েছিল। 3 ঘন্টা গিয়ে সে ওয়াশরুমে লুকিয়েছিল। তারপর সবাই গিয়ে অনেক রিকোয়েস্ট করার পরে সে 3 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়। সে কিছুতেই বের হবে না। তারপর ওয়াশরুমের দরজা ভেঙে তাকে জোর করে বের করে নিয়ে আসে। অনেক জোরাজোরির পর আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো। তো বেচারা তো এখন বিয়ে করতেই চায়নি, সে তো এখন আমার মুখই দেখতে চায় না। সে কোনো রকম ভাবে কবুল বলেই বাসা থেকে বের হয়ে গিয়েছে, তার পাসপোর্ট নিয়েও বের হয়েছে। তারপর 4-5 দিন পরই তার ফ্লাইট ছিল, সে অস্ট্রেলিয়া চলে গেছে। সে অস্ট্রেলিয়া যাওয়ার পরে অনেকদিন পর্যন্ত সে তার বাবা মায়ের সাথে কোনো কথাবার্তা বলে নাই, কোনো খোঁজ খবর রাখে নাই। প্রায় অনেক মাস পরে সে তার বাবা মায়ের সাথে কথা বলেছে, কিন্তু কোনোদিনও সে আমার বিষয়ে কোনো কথাই জিজ্ঞাসা করতো না, বা আমি যে তার ওয়াইফ, আমাকে যে সে বিয়ে করেছে এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যখন আমার কথা তার কাছে বলতো তখন সে ফোন রেখে দিত, অনেক দিন হয়ে যেত সে ফোন আর করতো না। এভাবে আস্তে আস্তে আমার শ্বশুর শাশুড়ি আমার কথা বলা তার কাছে ছেড়ে দিয়েছে। যেহেতু আমার কথা বললে ফোনই দেয় না, কোনো খোঁজ খবরই রাখে না। যখন ওরা সামনাসামনি হবে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, এখন না হয় বউর কথা ছেলের কাছে নাই বলি। এভাবেই আমার শ্বশুর শাশুড়ি আমার কথা তার কাছে বলা নিষেধ করে দেয়। তারপর আমি ইন্টার পরীক্ষা দিয়ে যখন অনার্সে ভর্তি হলাম, আমাদের নবীন বরণের দিন, সেদিন আমার দেবরও আমার সাথে ছিল, কারণ আমার দেবর আর আমি একসাথে ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। ওই দিন আমার দেবর আমার সাথে ছবি তুলে একটা পোস্ট করেছিল যে ভাবির সাথে কলেজের প্রথম দিন। তখনই আমার স্বামী আমাকে প্রথম দেখে। আমাকে দেখে সে হয়তো ভেবেছিল এটা কার বউ, কারণ সে তো আমাকে দেখেনি কখনো আগে। আত্মীয় স্বজন মোটামুটি সবার বউকেই তো সে চিনে, তাহলে এই মেয়েটাকে। তখন তার মনে হয়েছে যে তারও একটা বউ আছে। যেহেতু আমার দেবর তার বয়সে খুবই ছোট, তাই সে তার ভাইকে জিজ্ঞাসা করতে পারেনি যে এই মেয়েটাকে। আমার দেবর ওই পোস্টটা আবার আমাকে ট্যাগ করে পাঠিয়েছিল। সেই সূত্রে আমার স্বামী আমার আইডিটা পেয়ে যায়। তখন সে আমাকে একটা রিকোয়েস্ট পাঠিয়ে আমাকে একটা টেক্সট পাঠিয়েছিল। আমি তো তাকে দেখার সাথে সাথে চিনে ফেলেছি। আমিও তাকে ঝুলিয়ে রেখেছি যে এই মানুষটা তো আমার কোনো খোঁজ খবর নেয় না, হঠাৎ করে কেন আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। আর এক আকাশ পরিমাণ তার প্রতি ছিল আমার অভিমান। 1 মাস পরে তার ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করেছি। অ্যাকসেপ্ট করার পরে সে আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে। আনফ্রেন্ড করে দেওয়ার পর সে তো আমাকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় নাই। আমার খুব ইগোতে লাগছে। তখন আমার মনে হলো এটা আবার কেমন ব্যবহার। প্রথমত সে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, আবার আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তার কিছুদিন পরই নতুন একটা আইডি থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। কোনো রকমের ছবি ছিল না প্রোফাইলে। আমি তো বুঝতে পারিনি, আমি না বুঝেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। তারপর ওখান থেকেই টুকটাক হাই হ্যালো মেসেজ আসে, কিন্তু আমি কোনো রিপ্লাই করি নাই। এতদিনে আমার স্বামী জানতে পেরে গিয়েছে যে সে যেই মেয়েকে বিয়ে করে বাংলাদেশে রেখে গিয়েছিল সেই মেয়েটাই হচ্ছে আমি, আর আমার আইডি হচ্ছে এটা। তো গল্পটা অনেক বড়, প্রথম পার্টে শেষ করা যাবে না, আমি আবার দ্বিতীয় পার্টে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আননোন আইডিটা থেকে প্রায় প্রতিদিনই মেসেজ আসে, হাই হ্যালো কেমন আছেন বা কি করছেন, একটু কথা বলা যাবে। যাই হোক, আমি ওনাকে আর কোনো কথাবার্তা না বলে একদিন আমি ওনাকে মেসেজ পাঠালাম, আমি কিন্তু ম্যারিড। তখন সে বলল হ্যাঁ আমি জানি, আপনার রিলেশনশিপ স্ট্যাটাস দেখেছি, ওখানে দেওয়া আছে ম্যারিড। আমি বললাম তাহলে আপনি কেন আমার সাথে কথা বলতে চান? তখন বলল যে হ্যাঁ আমি একজন ফ্রেন্ড হিসাবে আপনার সাথে একটু কথা বলতে চাই, আমি আপনার সাথে প্রেম করতে চাচ্ছি না। তারপর আমি একটু সাহস পেলাম, আচ্ছা ঠিক আছে তাহলে কথা বলা যায়। এভাবেই টুকটাক কথাবার্তা হতো
আমাদের মাঝে প্রতিদিনই বিশেষ কোনো কথাবার্তা আমাদের মাঝে হতো না। এভাবে কথা বলতে বলতে প্রায় 5-6 মাস পর আমার শাশুড়ি একদিন আমাদের বাসায় আসে। তখন আমার মা আর আমার শাশুড়ি কথা বলতেছিল। আমার মা তখন অনেক কান্নাকাটি করতেছিল যে আমার মেয়েটার জীবনটা তো একদম নষ্ট হয়ে গেল। আমার মেয়েকে আমরা বুঝিয়েছি যে তুমি ডিভোর্স দিয়ে দাও ওই ছেলেকে, আর যেহেতু সে ডিভোর্স দিতে চাচ্ছে না তাহলে আপনারাই একটা ব্যবস্থা করুন, কারণ এভাবে তো থাকা যায় না। আপনার ছেলেকে বুঝিয়ে দেশে আসতে বলেন, তারপর ওকে দিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন। এভাবে তো আমরা আমাদের মেয়েকে রাখতে পারবো না, আমার মেয়ের জীবনটা তো এভাবে নষ্ট করতে পারবো না। তখন আমার শাশুড়ি বলল, আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে আমরা সিরিয়াস ভাবে সবাই মিলে কথা বলবো। আমরা যত দ্রুত সম্ভব আমার ছেলেকে আসতে বলবো, ওকে হয়তো সবকিছু বুঝিয়ে ঠিকঠাক করে নিতে বলবো, না হয় ডিভোর্সটা করিয়ে দিতে বলবো। এটা শোনার পরে আমার এতটা খারাপ লেগেছিল। আমি এতদিন তো ভেবেছি সে আমার হাজবেন্ড থাকুক বা না থাক, কিন্তু এখন তার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে, তখন আমার খুব কষ্ট লাগতেছিল। সারাদিন এসব ভাবতে ভাবতে রাতের বেলা যখন ওই আননোন আইডি থেকে আমি তার সাথে কথা বলছিলাম, সে বললো, কি করছো তুমি এখন? আমি বললাম, আজকে আমার মনটা খারাপ। তখন সে বললো, কেন, কি হয়েছে? আমি ওনাকে সবকিছুই খুলে বললাম, আমার বিয়ের কথা, আর আজকে আমার শাশুড়ি এসেছিল, উনি ওনার ছেলেকে বুঝিয়ে এনে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আমার স্বামী আমার সাথে সংসার করতে চায় না। আমার এমন মন খারাপ শুনে সে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি ওই ছেলেটাকে ভালোবাসো? আমি বললাম, আমি ভালোবাসি কিনা জানি না, তবে জীবনের প্রথম পুরুষ হিসাবে আমি তাকেই ভালোবেসেছিলাম। ছোটবেলায় কিছু বোঝার আগেই তার সাথে আমার বিয়ে হয়ে গেল, তারপর সে তো বিদেশে চলে গেল। যাই হোক, সবকিছু মিলেমিশে তো জীবনের প্রথম পুরুষ হিসাবে আমি তাকেই জানি। আমি আমার জীবনে তাকে ছাড়া অন্য কোনো পুরুষ মানুষকে নিয়ে ভাবি নাই, হয়তো ভালোবেসে ফেলেছি আমি তাকে বিয়ের পরে। এত দূরে থাকা সত্ত্বেও আমি তাকে অনেকটাই ভালোবেসে ফেলেছিলাম। এখন আমার অনেক কষ্ট হবে যদি সে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। এরপর তার সাথে আমার এরকম কথা হওয়ার পরে ওই দিনের পর থেকে ওই আননোন আইডি থেকে আমার সাথে আর কোনো কথাবার্তাই বলা হয় নাই। সে আমাকে আর কোনো মেসেজ পাঠায় নাই। আমি তাকে মাঝে মাঝে মেসেজ দিতাম যে কি হয়েছে, আপনি কেন মেসেজ দিচ্ছেন না। এরপর আমি যখন 2-3 বার নক দিলাম মেসেঞ্জারে, তখন দেখলাম তার কোনো রেসপন্স নেই। তারপর আমিও তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। 1 মাস পরে আমার ডিভোর্স হয়ে যাবে কথা ভাবতে আমি অনেক বেশি কান্নাকাটি করতাম, পড়ালেখাও বন্ধ করে দিয়েছিলাম। এরপর 1 মাস পর আমার দেবর আমাকে কল দিয়েছে। যেহেতু আমি আর আমার দেবর একই ভার্সিটিতে পড়ি, ও আমাকে জিজ্ঞাসা করলো, ভাবি তুমি কেন ভার্সিটিতে আসতেছো না? আমি আমার দেবরকে বললাম, এমনি আসি না। তখন আমার দেবর বলল, ভাবি তুমি কালকে ভার্সিটিতে আসবে, তোমার সাথে আমার একটা জরুরি কাজ আছে। আমি বললাম, কেন, কি কাজ আছে? আমি আসতে পারবো না। তখন অনেক জোরাজুরি করে দেবর আমাকে রাজি করালো। তারপর আমি ভাবলাম যেহেতু অনেকদিন ভার্সিটিতে যাওয়া হয় না, তাহলে যাই একদিন ঘুরে আসি। এরপর ভার্সিটিতে গিয়ে 2-3টা ক্লাস করার পরে আমার ভালো লাগতেছিল, আমি বের হয়ে আসতে চাচ্ছিলাম। তখন আমার দেবর বলল, ভাবি চলো আমরা কফি শপে গিয়ে একটু কফি খাই। আমরা যখন কফি শপে গিয়ে বসলাম, তখন আমার দেবর বলল, আমি আসতেছি। আমার দেবরকে দেখলাম ও কফি শপ থেকে চলে গেল।